সান্তিয়াগো স্পেনের আন্দালুসিয়ার ছোট্ট শহরের বাসিন্দা। সে তার বাবার অনুপ্রেরণায় রাখাল ছেলের দায়িত্ব নেয়। কেন? কারণ তার বাবা বলেছিল, যদি তুমি পৃথিবী ঘুরতে চাও তাহলে রাখাল হবার মতো ভালো পেশা আর কিছুই নেই। একদিকে তুমি রাখাল চড়াতে চড়াতে নতুন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, আর যেখানে তোমার টাকা পয়সার দরকার পড়বে সেখানে তুমি ভেড়ার লোম বিক্রি করতে পারবে, ভেড়া বিক্রি করে দিতে পারবে, এবং যে টাকাটা উপার্জন করবে সেটা নিয়ে বেরিয়ে পড়বে নতুন পৃথিবীর খোঁজে। এভাবেই সান্তিয়াগো এক জায়গা থেকে এক জায়গা ঘুরতে শুরু করে দেয়। সর্বশেষ যে সফরে সে বের হয় সেজন্য তার মন থাকে খুব খুশি। কারণ সে জানে যে এমন এক জায়গায় সে যাচ্ছে যেখানে তার একজন পুরনো ব্যবসায়ীর সাথে খুব ভালো সখ্যতা, এবং সে ব্যবসায়ীর একটা মেয়ে আছে যাকে সান্তিয়াগো আসলে মনে মনে খুব ভালোবাসে। সেই পথে চলতে চলতে সান্তিয়াগো দেখা পায় একটা পুরনো গির্জায়, যেটার ছাদ ভেঙে পড়েছে, ভেতর থেকে বের হয়ে এসেছে বড় বড় গাছ। সান্তিয়াগো ঠিক করলো এই গির্জাতেই রাত কাটাবে। রাতে সে শুয়ে পড়লো, আর অদ্ভুতভাবে একটা পুরনো স্বপ্ন সে আবার দেখতে পেল। আর সেটা হলো, সে একটা গুপ্তধনের খোঁজ পেয়ে গেছে। গুপ্তধনের বলে সে অনেক বড় লোক হয়ে গেছে। এবার সান্দিগোর মাথায় গুপ্তধনের ভূত খানিকটা চেপে বসলো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রকমারি বৈঠকের নিয়মিত আলোচনায়। আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব, আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন, বিশ্ববিখ্যাত একটা বই। বইটার নাম হচ্ছে দ্য আলকেমিস্ট। আমি নিজে খুবই এক্সাইটেড এই বইটা নিয়ে, কারণ আমার নিজের জীবনের অনেক ট্রান্সফরমেশনাল জার্নি এই বইটার লার্নিং এর সাথে অনেক মিলে। যদিও আমার জীবন এখন হয়তো সেরকম অতিবাহিত হয়নি, আরো বড় পরীক্ষা সামনে দিতে হবে, কিন্তু আমি নিজে থেকে এই বইটা অনেক ইন্সপায়ারেশন পেয়েছি, এবং এই বইটার ব্যাপারে আমি সবাইকে অনেক বলতে চাই। সো একদিকে আমি এক্সাইটেড, আরেকদিকে মনে হচ্ছে আজকে বলার ক্ষেত্রে আমার অনেক গড়বড় হয়ে যাবে। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। চলেন আমরা প্রথমে জানার চেষ্টা করি এই বইটা কি ধরনের বই। এই গল্পের বইয়ের নাম আলকেমিস্ট হয়েছে এজন্য যে একজন আলকেমিস্ট যে কোনো পদার্থকে সোনায় রূপান্তর করতে পারে। কিন্তু একটা মানুষ কিভাবে পরিপূর্ণ মানুষ হয়? একজন মানুষ পরিপূর্ণ মানুষ হয় পরিবর্তনের মধ্য দিয়ে, ঠেকে ঠেকে, শিখে, ব্যর্থতার মধ্য দিয়ে, অনেক নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে। আমাদের গল্পের প্রধান চরিত্র সান্তিয়াগো কিন্তু গুপ্তধন পেয়েছিল তার বাড়ির কাছেই, কিন্তু মরক্কো হয়ে মিশর, এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া, এর মধ্য দিয়ে সান্তিয়াগো একজন পরিপূর্ণ মানুষ হয়েছে। সে অসংখ্য বাধা মোকাবেলা করেছে, মাঝখানে তার টাকা পয়সা সব চলে গেছে, সে মার খেয়েছে, মরার মতো অবস্থা হয়েছে। সে এমন মানুষের দেখা পেয়েছে যেই মানুষ সারা জীবন স্বপ্ন খুঁজেছে, কিন্তু স্বপ্নের কাছে গিয়েও সেই স্বপ্নকে ধারণ করেনি। সে একজন রাজাকে খোঁজ পেয়েছে, যে রাজা বলেছেন, তুমি যখন যা নিতে চাও সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সেটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এই যে শিক্ষাগুলো, এগুলো না পেলে তো সান্তিয়াগো একজন পরিপূর্ণ সান্তিয়াগো হতেন না। এজন্যই এই বইটির নাম আলকেমিস্ট। এই বইটার পরতে পরতে অসংখ্য শিক্ষা লুকিয়ে আছে। আমি তার মধ্যে যে কয়টা নিজে উপলব্ধি করতে পেরেছি সেগুলো একে একে আপনাদেরকে বলছি। প্রথমটি হচ্ছে, স্বপ্ন বা ড্রিম সবার আছে, কিন্তু খুব কম মানুষই সেটা অর্জন করার জন্য চেষ্টা করে বা সাধনা চালিয়ে যায়। যেমন সান্তিয়াগোর বাবাও কিন্তু চেয়েছিলেন তিনি পৃথিবীব্যাপী ঘুরে বেড়াবেন, এবং তার পরামর্শে কিন্তু সান্তিয়াগো একজন মেষপালক হয়েছিলেন। কিন্তু তার বাবা কিন্তু নিজের বাড়ি ছেড়ে কোথাও যাননি, ফলে তার চাওয়া অপূর্ণই রয়ে গেছে। মনে আছে, সান্তিয়াগো একটা ক্রিস্টালের দোকানে চাকরি করেছিল। সেখানে যে মালিক, তার হজে যাওয়ার ইচ্ছা ছিল। তিনি সবসময় বলতেন, আমার যদি টাকা পয়সা হয় আমি হজে যাব। কিন্তু যখন তার দোকান অনেক ভালো চলতে শুরু করলো, তিনি তখন একটা অদ্ভুত কারণে আর হজে গেলেন না। কেননা তিনি নাকি একবার হজে গেলে তার বেঁচে থাকার আগ্রহই শেষ হয়ে যাবে। এভাবে অসংখ্য মানুষ নানা ধরনের অদ্ভুত অদ্ভুত কারণে তার স্বপ্নকে চেজ করে না। এই বইটার আরেকটা বড় শিক্ষা, যেটা আমি ইতিমধ্যে ২-৩ বার বলে ফেলেছি, যে কেউ যখন অন্তর থেকে কোনো কিছু চায়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে সেটা দেবার জন্য প্রস্তুত হয়ে যায়। আমরা এটা অনেক সময় ল অফ অ্যাট্রাকশন কিংবা অনেক কিছুর সাথে কানেক্টেড করি, কিন্তু এটা আসলেও সত্য। যখন আমরা পৃথিবীতে কোনো কিছু মন থেকে চাই, তখন আমাদের চারদিকে সেই সমস্ত মানুষ আসতে শুরু করে, সেই সমস্ত ঘটনা ঘটতে শুরু করে, যার মধ্য দিয়ে আমাদের চাওয়াটা আস্তে আস্তে পরিপূর্ণতার দিকে এগিয়ে যায়। এই বইটির আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যেটা সালিমের রাজা সেই গল্প করতে করতে তাকে বলেছিলেন, যে মানুষের জীবনের একটা সবচেয়ে বড় দুর্দশা কি জানো? পৃথিবীর অধিকাংশ মানুষ জীবনের একটা পর্যায় পর্যন্ত তার জীবনের লক্ষ্যকে পার্সু করতে থাকে, সেজন্য সে চেষ্টা এবং সাধনা করতে থাকে। কিন্তু অদ্ভুতভাবে জীবনের একটা পর্যায়ে চলে গেলে তার কাছে মনে হয় যে নিয়ন্ত্রণটা বুঝি তার কাছে আর নেই। তার আশপাশের মানুষগুলো, পরিবেশ, প্রকৃতি সবকিছুকে নিয়ন্ত্রণ করছে, এবং তখন তারা জীবনের হাল ছেড়ে দেন। রাজা আরো বলেছিলেন, এর থেকে দুর্ভাগ্য আর কোনো কিছুই নেই।
তুমি যদি তোমার জীবনের হাল ছেড়ে দিতে চাও, তাহলে পৃথিবীর অসংখ্য মানুষ তোমার জীবনের হাল ধরে ফেলবেন এবং তারা তাদের মতো করে তোমাকে পরিচালিত করবেন। তুমি কি তোমার নিজের জীবন যাপন করতে চাও, নাকি নিজের জীবনটা অন্যের ইচ্ছায়, অন্যের কথায় পরিচালনা করতে চাও? আমরা অসংখ্য মানুষের সাথে লাইফ কোচিং করতে গিয়ে দেখি, মানুষ সময় কাটাচ্ছে, জীবনকে অতিবাহিত করছে, কিন্তু নিজের মতো করে জীবন কাটাচ্ছে না। কারণ তাদের জীবনের হাল নিজের অজান্তেই চলে গেছে অন্য মানুষের কাছে। রাজা সান্দিয়াগোকে বলেছিলেন, তুমি যদি বুদ্ধিমান হও, সৌভাগ্যবান হও, তাহলে নিজের জীবনের হাল তুমি কখনো অন্যের কাছে ছেড়ে দেবে না। বইয়ের এক পর্যায়ে আলকেমিস্ট সান্দিয়াগোকে একটা কঠিন বার্তা দিয়েছিল। বলেছিল, জীবনে যদি তুমি কোনো কিছু অর্জন করতে চাও, সেটার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে ভয়। তুমি যদি ভয় পেয়ে যাও, তাহলে তুমি কোনোদিন কোনো কিছুই অর্জন করতে পারবে না। সান্দিয়াগো যখন রাজার সাথে কথা বলছিল এবং মনে মনে সিদ্ধান্ত নিচ্ছিল যে সে কি আসলেই গুপ্তধনের খোঁজে যাবে কি যাবে না, এক পর্যায়ে তার মনে হচ্ছিল এই ভেড়ার পালগুলোকে ছেড়ে সে কিভাবে যাবে। যখন রাজা তাকে শক্তভাবে বলেছিলেন, সৃষ্টিকর্তা সবার জন্য পথ তৈরি করে রেখেছেন এবং তুমি যদি তোমার পথে হাঁটো, তাহলে তিনি অবশ্যই তোমাকে সহযোগিতা করবেন, তোমাকে সাহায্য করবেন। আমরাও জীবনের একটা কমফোর্ট জোনে অপারেট করি। আমাদের আশপাশের কিছু মানুষ যাদেরকে আমরা অনেক ভালোবাসি, এবং এই ভালোবাসার জন্য আমরা তাদেরকে ছেড়ে যেতে চাই না, আমাদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে আমরা চেষ্টা চালাতে চাই না। রাজা বলেছেন, ভেড়াগুলোকে দেখার জন্য অন্য মানুষ আপনা আপনি তৈরি হয়ে যাবে, বা ভেড়াগুলো তাদের সাথে অ্যাডজাস্ট করে ফেলবে, কিন্তু তুমি তোমার যে গুপ্তধনের স্বপ্ন, এটা যদি তুমি ছেড়ে দাও, তাহলে কেউ তোমাকে আর কোনোদিন সেটা ফিরিয়ে দেবে না। আমাদের জন্য তাই, আমরা যখন বড় কিছু করতে যাই, আমাদের কমফোর্ট জোন, আমাদের আশপাশের অনেকগুলো মানুষ আমাদের জন্য এক অর্থে বাধা হয়ে দাঁড়ায়। তারা মনে করে যে আমাদের ছেলে কোথায় চলে যাবে, আমাদের মেয়ে কোথায় চলে যাবে। আমরাও কোনো একটা ভালোবাসার টানে আমাদের নিজেদের বড় স্বপ্নটাকে জলাঞ্জলি দেই, কিন্তু সেই মানুষগুলো একসময় তাদের প্রয়োজনে আমাদের থেকে দূরে সরে যান। আমরা কিন্তু আসলে একাই হয়ে যাই, এবং যখন আমরা একা হয়ে যাই একদিন জীবনে, তখন আমাদের এই অপূর্ণ স্বপ্নগুলো আমাদেরকে তাড়া করে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে, ততদিনে আমরা সামর্থ্য হারিয়ে ফেলেছি, কিংবা স্বপ্নটাই হারিয়ে গেছে। আমাদের কারো জীবনে যেন এই ব্যর্থতা, এই দুঃখ কষ্ট না আসে। বইটার আরেকটা পর্যায়ে আমরা জানতে পারি যে সামনে যাওয়া মানেই কষ্ট পাওয়া। অর্থাৎ যদি আপনি কষ্ট পান, আপনার যদি বাধা আসে, তার মানে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি বড় হচ্ছেন। সান্দিয়াগো এবং ইংরেজ ভদ্রলোক যখন আলকেমিস্টের সন্ধানে কাফেলার সাথে যাচ্ছিল, তখন এক উটের চালক তাদেরকে একটা মহা সত্যি কথা বলেছিল। উটের চালক বলেছিল, আমি সবসময় বর্তমানে থাকি, অতীত সে তো অতীত, ভবিষ্যৎ আসবে কিনা আমরা জানি না। এই সহজ সত্য কথাটা আমরা জীবনের অনেক সময় ভুলে যাই এবং আমাদের অনেক কষ্ট হয়। আমরা অতীতের কষ্টকে টেনে নিয়ে আসি, ভবিষ্যতের ভয় আমাদেরকে তটস্থ করে রাখে। কিন্তু একজন উট চালক একটা বড় শিক্ষা দিয়ে দেন, বর্তমানে আপনি বেঁচে আছেন এবং বর্তমানে আপনি জীবনকে উপলব্ধি করছেন। কাজেই যদি আপনি বর্তমানেই ফোকাস করেন, তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো যা আপনার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে, তা আপনি বর্তমানে করতে পারবেন। অতীত আপনার যেমনই হোক না কেন, বর্তমানে যদি আপনি সঠিক কাজ করেন, তাহলে আপনি সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। এই উটচালক একই রকম একটা উদাহরণ আরেকবার বলেছিলেন, যখন তারা একটা মরুদ্যানের খুব কাছে রাতে ঘুমিয়ে পড়েছেন। সান্দিয়াগোর ঘুম ভেঙে যায় এবং সে দেখে আকাশের তারাগুলো মনে হচ্ছে মাটিতে নেমে এসেছে। সে ওই উটচালককে জিজ্ঞেস করে যে ওই তারাগুলো কেন মাটিতে? উটচালক বলেন যে আমরা আসলে একটা উদ্যানের খুব কাছে চলে এসেছি, এগুলো আসলে আকাশের তারা না, মরুদ্যানের আলো। সান্দিয়াগো ততদিনে মরুভূমি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছিল। সে এক্সাইটেড হয়ে বলে, আমরা এখানে কেন ঘুমাচ্ছি, আমরা কেন ওই মরুদ্যানে যাচ্ছি না? তখন উটচালক বলে, কারণ এখন ঘুমানোর সময়, সবসময় বর্তমানে থাকবে। বর্তমান যদি তোমার ঠিক থাকে, তুমি অবশ্যই ভবিষ্যৎকে ভালোভাবে পাবে। বইটির আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, ইংরেজ ভদ্রলোক একবার অ্যালকেমিস্টকে বলেছিলেন যে আপনার কাছে যদি অসামান্য শক্তি থাকে, তাহলে কেন আপনি পৃথিবীর সমস্ত কিছুকে সোনা করে দিচ্ছেন না? অ্যালকেমিস্ট একটা ভয়ানক ভারী কথা বলে, পৃথিবীর সবকিছুই যদি সোনা করে দেই, তাহলে সোনার মূল্য কোথায় থাকবে? একইভাবে ভালো জিনিস পৃথিবীতে সবসময় একটু কম থাকবে, কারণ ভালো যদি অনেক বেশি ভালো হয়ে যায়, তাহলে সেটা অতি ভালোর ভিড়ে হয়ে যাবে মাঝারি, ভালোর আর মূল্য আলাদাভাবে থাকবে না। এই বইটির আরেকটি বড় শিক্ষা আমরা পাই ফাতিমার ভালোবাসা দেখলে। দেখুন, সাধারণত ভালোবাসা মানে আমরা মনে করি আগলে রাখা, কিন্তু ফাতিমা কিন্তু তা করেননি। ফাতিমা যখন তার প্রিয় মানুষকে প্রায় পেয়েই যাচ্ছেন, তখন তিনি তাকে উৎসাহিত করেছেন যে তুমি গুপ্তধনের সন্ধানে চলে যাও। আমি চাই না আমার ভালোবাসার জন্য তুমি তোমার জীবনের লক্ষ্যকে ভুলে যাও। আসলে প্রকৃত মানুষ সেই, প্রকৃত ভালোবাসা হলো সেই, যে আপনাকে সাহস দিতে পারে, অনুপ্রেরণা দিতে পারে আপনার অদেখা অজানাকে জয় করবার জন্য। যে আপনাকে আটকে রাখে, আগলে রাখে, সেই ভালোবাসা আসলে প্রকৃত ভালোবাসা নয়। আরেকবার ফাতিমার সাথে যখন সান্দিয়াগোর ভালোবাসার কথা হচ্ছিল, তখন সান্দিয়াগো তাকে ব্যাখ্যা করতে চাচ্ছিল, আমি তোমাকে ভালোবাসি কারণ
ফাতিমা তাকে হাত তুলে থামিয়ে দেয়। ফাতিমা তাকে থামিয়ে দিয়ে বলেছিল যে কারণ বলবার প্রয়োজন নেই, যে ভালোবাসা কারণ দিয়ে ব্যাখ্যা করতে হয় সেই ভালোবাসা আসলে প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসতে হলে কোনো কিছুর কারণ লাগে না, শুধু ভালোবাসলেই হয়। এই বইয়ের আর দু একটি শিক্ষা দিয়ে আমরা শেষ করব। তার মধ্যে একটা হচ্ছে ডিসিশন মেকিং, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা। আমাদের জীবনে বারবার আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। লেখক বলছেন ডিসিশন নেওয়া মানে একটা তীব্র স্রোতের সাথে নিজেকে মিলিয়ে দেওয়া। অর্থাৎ যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনি একটা ঢেউয়ের সাথে মিশে যাবেন এবং এই ঢেউ আপনাকে অনেক দূর সামনে নিয়ে চলে যাবে। অর্থাৎ সিদ্ধান্ত নিতে পারা হচ্ছে কাজটা সম্পূর্ণ করার অলমোস্ট অর্ধেক করে ফেলা। যখন আমরা একটা সিদ্ধান্ত নেই তখন আমরা কাজ করতে উদ্বুদ্ধ হই, অর্থাৎ অ্যাকশন নেই। আর কাজ করলেই আমাদের রেজাল্ট আসে। রেজাল্টটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। ভালো রেজাল্ট হলে আমরা আরো বেশি আত্মবিশ্বাসী হই এবং সেই সিদ্ধান্তটার উপর আমরা আরো কঠোর থাকি এবং আমরা আরো অ্যাকশন নেই। তখন এটা একটা অ্যাচিভমেন্টের বৃত্তে পরিণত হয়। অন্যদিকে যখন আমরা সিদ্ধান্ত নেই এবং আমরা অ্যাকশন নেই, তার ফলে যদি রেজাল্ট নাও হয়, আমাদের অভিজ্ঞতা হয় এবং সেই অভিজ্ঞতা থেকে আমরা আমাদের অ্যাকশনটাকে ফাইন টিউন করি এবং সেটা আবার আমাদেরকে একটা ভালো রেজাল্টের পথে নিয়ে আসে। কাজেই সিদ্ধান্ত আমাদেরকে অবশ্যই নিতে হবে। আমরা যখন লাইফ কোচিং করি আমরা অনেক মানুষের মধ্যে সিদ্ধান্তহীনতা দেখতে পাই। সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস নিন, সৃষ্টিকর্তা আল্লাহর উপর ভরসা রেখে আপনার যে সমস্ত প্যারামিটার সঠিক মনে হয় তার ভিত্তিতে সিদ্ধান্ত নিন। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকবেন না। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকলে আপনার মধ্যে শুধু আফসোস চলে আসবে। আর বইটির শেষ শিক্ষাটা নিয়ে যদি আলোচনা করি, যেটা পুরো বই ধরে ছড়িয়ে আছে, সেটা হচ্ছে প্রসেস। একজন মানুষের আলকেমিস্ট হয়ে ওঠার প্রসেস, একজন সামান্য সান্তিয়াগোর অসামান্য সান্তিয়াগো হয়ে ওঠার প্রসেস, তার পুরো জার্নি, সেই স্পেনের ছোট্ট শহর থেকে মরক্কো হয়ে মিশরের পিরামিড, আবার সেখান থেকে ফিরে গিয়ে নিজের গ্রামেই গুপ্তধন খুঁজে পাওয়া, আবার সেখান থেকে মরুভূমিতে গিয়ে ফাতিমাকে বিয়ে করা, সংসার করা। এটা একটা প্রসেস। আমরা শুরুতেও বলেছি সান্তিয়াগো তার গ্রামেই গুপ্তধন খুঁজে পেতে পারতেন, কিন্তু পাবলো কোয়েলো আমাদের সেটা করতে দেননি। এই পুরো প্রসেসের মধ্যে ফেলে তিনি সান্তিয়াগোকে একজন অসামান্য মানুষে পরিণত করেছেন, সাথে দ্য আলকেমিস্টকে পৃথিবীর ইতিহাসের একটা অন্যতম শ্রেষ্ঠ বইয়ে পরিণত করেছেন। আমি আশা করি এই বইয়ের আলোচনা আপনাদের মধ্যে অনেক উৎসাহ তৈরি করেছে। বইটি অনেক বড় বই নয়, খুব প্রাঞ্জল সহজ ইংরেজি ভাষায় লেখা হয়েছে। আমি আপনাদেরকে উৎসাহিত করব বইটি কিনে আপনারা পড়ুন। বইটির লিংক নিচের ডেসক্রিপশন সেকশনে দেয়া আছে, আপনার সুবিধা মতো বইটি সংগ্রহ করে নিন। 1989-এ বইটা প্রকাশিত হয় এবং প্রকাশিত হওয়ার পর থেকেই বইটা একটা হট কেকের মতো হয়ে যায়। সারা পৃথিবীতে আনুমানিক 40টি ভাষায় বইটি প্রকাশিত হয়েছে এবং এই বইটার প্রায় 4 কোটি কপি বিক্রি হয়েছে। খেয়াল করবেন আমাদের বইটার নাম কিন্তু 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। এই যে ইফেক্টিভ, এটার মানে কি? এবং এই যে 3টা লেয়ার, ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স এবং ইন্টারডিপেন্ডেন্স, এর মধ্যে কিন্তু 6টা হ্যাবিট লুকিয়ে আছে। এবং আমি সবাইকে পরামর্শ দেই এই বইটা অন্তত একবার পড়ার জন্য। এই বইটা 19 বার পড়েছি, নট দিস বুক, আমার নিজের বইটা 19 বার পড়েছি এবং প্রথমবার যে বইটা আমি কিনেছিলাম একটা খুব সাধারণ ভার্সন, সেটার পরের দিকে দেখা গেছে ভিতর থেকে পাতা খুলে 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 চলে যাচ্ছে। আপনাদের মনে হতে পারে যে এই বইটা আমার এতবার পড়ার কি দরকার ছিল। ইন্টারেস্টিং তথ্য হচ্ছে এই বইটা আমি যতবার পড়ি ততবার বইটা আমার কাছে নতুন বলে মনে হয়। কতকটা গোলাপের পাপড়ি ছড়ানোর মতো। একটা গোলাপ যখন একটু পুরনো হয়, 2-3 দিনের পুরনো, আমরা তখন এর পাপড়ি 2-একটা খুলে ফেললে আবার ভিতরটা একটা গভীর লাল টকটকে তরতাজা একটা গোলাপ দেখতে পাওয়া যায়। সেটা আবার একটু পুরনো হলে আর 2টা পাপড়ি খুলে ফেললে আবার একটা নতুন গোলাপ, এরকম ভাবে চলতে শুরু করে। সো একইভাবে এই বইটা যখন আমি পড়ি, ধরেন 17তম বার এবং 18তম বার, এর মাঝে তো আমার জীবনের বেশ কিছু পরিবর্তন হয়। আমি নিজে আরেকটু বড় হয়েছি। আমার আশপাশ, আমার পরিবেশ, আমার পরিবার, আমার কার্যক্ষেত্র বিভিন্ন জায়গায় অনেক পরিবর্তন হয়ে যায়। তখন নতুন ভার্সনে পড়তে গেলে সেই নতুন ঘটনাগুলো আমার চোখে এই 7টা হ্যাবিটের নতুন নতুন আঙ্গিকে ধরা দেয়। এজন্য বইটা আমার কাছে সবসময় একটা নতুন বই মনে হয় এবং আমি সবাইকে পরামর্শ দেই এই বইটা অন্তত একবার পড়ার জন্য। এবং একবার পড়ে ফেললে এই বইটার আপনি প্রেমে পড়ে যাবেন এবং আপনি মাঝে মাঝেই বিভিন্ন হ্যাবিট, বিভিন্ন চ্যাপ্টার আপনি বের করে পড়বেন। বইটাতে 7টা বিশেষ হ্যাবিট সম্পর্কে বলেছি আমরা, সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার সাথে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটাকে আমি একটা ফাউন্ডেশনাল নলেজ বলি, যেটা বইটার প্রথম চ্যাপ্টারগুলোতে আপনি পেয়ে যাবেন, যেখানে আসলে কোনো হ্যাবিটের কথা বলা নেই, কিন্তু কিছু মৌলিক বিষয় বলা হয়েছে, যেটা না জানলে আসলে এই বইটার পরের 7 হ্যাবিটস আসলে জেনে আমাদের খুব বেশি উপকার হয় না।
চলুন আমরা আস্তে আস্তে 7 হ্যাবিটের দিকে তাকাই। লেখক বলেছেন যে আমাদের ম্যাচিউরিটির একটা কন্টিনিউয়াম আছে, বা আমরা যে ম্যাচিউরড হই সেটার একটা ক্রম আছে। এই ক্রমটাকে তিনি বোঝানোর জন্য প্রথমে একজন মানুষের শারীরিক ক্রম দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। যেমন ধরুন, আমরা যখন শৈশবে থাকি, একদম জন্মের পর আমরা একটা ছোট্ট বাবু বা ছোট্ট বাচ্চা থাকি, তখন আসলে আমরা কিন্তু কোনো কিছু করতে পারি না, তাই না? আমাদেরকে যদি ক্ষুধা লাগে, আমাদেরকে যদি মশা কামড় দেয়, কিংবা আমরা যদি কোনো একটা অসুবিধা বোধ করি, তাহলে আমরা শুধু কাঁদি। কিন্তু আমাদের কান্না দেখে আমাদের প্যারেন্টসরা বা আমাদের আত্মীয়স্বজনরা ঠিক বুঝতে পারেন যে আমার প্রয়োজনীয়তাটা কি, এবং তারা তখন আমার সেই সমস্যাটার সমাধান করে দেন। কিন্তু আমরা যখন ক্লাস 10 এ বা আরেকটু বড় হয়ে যাই, তখন কিন্তু আমাদের ক্ষুধা লাগলে আমরা কাঁদি না। আমরা মাকে গিয়ে বলি যে, "মা, আমাকে খেতে দাও।" অথবা আমার প্রয়োজনীয়তাগুলো আমি নিজে থেকেই কমপ্লিট করে নেই। আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার সময় নিজেই রিক্সা ভাড়া করে নেই। রিক্সা থেকে নামার পর রাস্তা ক্রস করার সময় আমি নিয়ম মেনে রাস্তা পার হই। ফুটওভার ব্রিজ ব্যবহার করি। এই জিনিসগুলো কিন্তু আমাকে শিখিয়ে দেওয়া হলে আমি নিজে থেকেই সেটা পারি। অর্থাৎ এই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আমার নিজের ভেতরে তৈরি হয়। তাহলে সেই ছোট বাবু স্টেজ থেকে এই যে নতুন একটা স্টেজ, এটা একটা ম্যাচিউরড স্টেজ ফিজিক্যালি। অর্থাৎ যখন আমরা একদম বাবু ছিলাম, যখন আমরা শারীরিকভাবে কিছুই করতে পারতাম না, লেখক বলেছেন এটা ডিপেন্ডেন্স স্টেজ। আমি যখন সব কাজ নিজে থেকে করতে পারি, তখন সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্টেজ। এবং এই স্টেজ থেকে এই স্টেজ, ডিপেন্ডেন্স থেকে ইন্ডিপেন্ডেন্স, একটা ম্যাচিউরিটি। লেখক বললেন শুধু এখানেই ফিজিক্যাল ম্যাচুরিটি আটকে থাকে না। ধরুন, একটা জায়গায় একটা রাস্তায় দুর্ঘটনা ঘটেছে, আপনি দেখলেন। তাহলে আপনি কয়জন মানুষকে সেখান থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারবেন, আহত মানুষকে? আমি যদি একজন সাধারণ মানুষ হই এবং আমার মাসেলে যদি অনেক শক্তি না থাকে, আমি হয়তো একজন মানুষকে কোলে করে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে পারবো। কিন্তু একটু খেয়াল করেন, যিনি নিয়মিত জিমে যান কিংবা যার মাসেল অনেক সুগঠিত, তিনি হয়তো ২ বা ৩ জন মানুষকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবেন। সেখানে যদি হারকিউলিস থাকেন, তাহলে কিন্তু উনি ১০-১৫ জন মানুষকে পর্যন্ত তুলে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ একটা বিশেষ পরিস্থিতিতে যেখানে একটি দুর্ঘটনা ঘটেছে, সেখানে আপনি কতজন মানুষকে তুলে নিতে পারবেন, এটা কিন্তু কোনো একটা মানুষের নির্দিষ্ট সামর্থ্যের উপর নির্ভর করছে না। আপনি যদি মাসলম্যান হন, আপনি যদি চেষ্টা করেন মাসলকে শক্তিশালী করেন, হারকিউলিসের মতো জায়গায় নিয়ে যেতে পারেন, তাহলে আপনি ২৫ জনকে তুলতে পারবেন। আর যদি আপনি আমার মতো একজন সাধারণ লোক হন, আপনি হয়তো একজন মানুষকে তুলতে পারবেন। এই যে অন্য একজন থেকে ২৫ জন কিংবা ১০০ জন মানুষকে তুলে নেওয়া, লেখক বলছেন এটা ইন্টার ডিপেন্ডেন্স স্টেজ। অর্থাৎ ডিপেন্ডেন্স, সেখান থেকে ইন্ডিপেন্ডেন্স, যখন আমি একা চলতে পারি। আর যখন আমি শুধু নিজেকেই নয়, আমার সাথে আমি আরো ১ জন, ২ জন, ৫ জন, ১০ জন মানুষের দায়িত্ব নিতে পারি ফিজিক্যালি, তখন আমরা এটাকে বলছি ইন্টার ডিপেন্ডেন্স স্টেজ। আমরা এই উদাহরণটা লেখকের বই অনুসারে ব্যবহার করেছি ফিজিক্যাল রিজনে, কিন্তু আমাদের আল্টিমেট উদ্দেশ্য কিন্তু মেন্টাল জায়গাতে ম্যাচুরিটিটাকে দেখা। লেখক বললেন মেন্টালিও আমাদের ম্যাচুরিটি এই ৩ টে স্টেজ দিয়েই অতিক্রম করে: ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স এবং ইন্টারডিপেন্ডেন্স। মজার ব্যাপার, আমরা যেমন শরীরের ক্ষেত্রে বয়সের সাথে দেখেছি ম্যাচুরিটি বেড়েছে, কিন্তু আমাদের মেন্টাল ক্ষেত্রে সেটা হয় না। অর্থাৎ একজন মানুষ অনেক বয়স্ক হওয়া সত্ত্বেও, অনেক এডুকেটেড হওয়া সত্ত্বেও, অনেক নলেজেবল হওয়া সত্ত্বেও মানুষটা হয়তো ডিপেন্ডেন্ট আচরণ করে। এটা খুবই স্বাভাবিক। তাহলে চলুন ডিপেন্ডেন্ট আচরণ বলতে কি বোঝায় মেন্টালি সেটা আমরা বুঝি। লেখক বলেন একজন মানুষ যখন কোনো একটা সিচুয়েশনে কোনো দায় নিতে চায় না, তিনি শুধু সমস্যা দেখে চিৎকার চেঁচামেচি করেন এবং সমস্যাটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেন, এবং তিনি চান যে এই সমস্যাটা অন্য কেউ সমাধান করবে, তখন তিনি বয়সে, শিক্ষাগত যোগ্যতায় কিংবা অন্য কিছুতে যত সিনিয়রই হোক না কেন, আনফরচুনেটলি তিনি ডিপেন্ডেন্স স্টেজে রয়ে গেছেন। আর ইন্ডিপেন্ডেন্স স্টেজে একজন মানুষ মেন্টালি তখনই পৌঁছান যখন একটা প্রবলেম সিচুয়েশনে তিনি নিজের দায়িত্ব নিজে খুঁজে নিতে পারেন। এই সমস্ত লোকেরা বলে যে এই সমস্যাটা আমার জন্য হয়েছে, আমার ভুলের কারণে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার ভুলের কারণে এটা হয়েছে, সো আমি দায়বদ্ধ। এরপর যখন একজন মানুষ আরো বেশি ইন্ডিপেন্ডেন্স হতে শুরু করেন, তখন তিনি ইন্টারডিপেন্ডেন্সে পৌঁছান এবং তিনি অন্য অনেক মানুষকে নিয়ে সমস্যার সমাধানের পথে এগিয়ে যেতে পারেন। তখন তারা বলেন, চলুন আমরা সমস্যাটার সমাধান করি। আমরা সবাই চেষ্টা করলে আমরা এটা অর্জন করতে পারবো। দেখুন, একজন মানুষ এক থেকে অনেকের মধ্যে চলে গেছেন এবং আল্টিমেটলি এটাকেই আমরা লিডারশিপ বলি। লিডারশিপ মানে কিন্তু এটা নয় যে তোমার দোষ, তুমি বোঝো, তুমি করবা, তুমি বসের কাছে যাও, আমি জানি না কিছু। এটা ডিপেন্ডেন্স। কিন্তু একজন মানুষ ডিপেন্ডেন্স থেকে সরাসরি ইন্টারডিপেন্ডেন্সে যেতে পারেন না। একজন মানুষ ডিপেন্ডেন্স থেকে প্রথমে ইন্ডিপেন্ডেন্সে যান, অর্থাৎ তুমি দিয়ে বলতে শুরু করেন। তারপর তিনি নিজের দায়িত্ব খুঁজে পান এবং একসময় তিনি ইন্টারডিপেন্ডেন্স চর্চা করতে, করতে ইন্টারডিপেন্ডেন্সে চলে যান, যখন তিনি অনেকগুলো মানুষকে নিয়ে একসাথে কাজ করতে পারেন এবং তখনই তিনি প্রকৃত লিডার হয়ে ওঠেন। খেয়াল করবেন আমাদের বইটার নাম কিন্তু 7 হ্যাবিটস অফ
হাইলি এফেক্টিভ পিপল। এই যে ইফেক্টিভ, এটার মানে কি? আমরা সাধারণত এফিসিয়েন্সি নিয়ে অনেক বেশি কথা বলি, তাই না? আমি উদাহরণ হিসেবে বলি, এফিসিয়েন্সি মানে হচ্ছে অল্প চাপে বেশি পানি। অর্থাৎ একটা টিউবওয়েল যদি আমি ব্যবহার করি, তাহলে সেখানে আমি অল্প চাপ দিব, কিন্তু আমার অনেক পানি বের হয়ে আসতে হবে। এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং এর ভাষায়ও কিন্তু এফিসিয়েন্সি বলি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। কিন্তু লেখক কিন্তু এফিসিয়েন্সির মধ্যে থেমে থাকছেন না, তিনি ইফেক্টিভনেস এর কথা বলছেন। তাহলে আমাদের জানতে ইচ্ছা করছে এফিসিয়েন্সি এবং এফেক্টিভনেস এর মধ্যে পার্থক্য কি? লেখক বললেন, আমি এফিসিয়েন্সি চাই, কিন্তু সাথে সাথে আমি এফিসিয়েন্সিটা অনেক সময় ধরে চাই। এমন হলে চলবে না যে টিউবওয়েলটা আমার অল্প চাপে বেশি পানি দিচ্ছে আর এটা ১ মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার এটাতে কোনো লাভ হবে না। এবং লেখক এখানে এসে ঈশপের সেই পুরনো গল্প আমাদেরকে বললেন। একটা কৃষক পরিবারের একটা হাঁস ছিল, যেটা কিনা প্রতিদিন একটা করে সোনার ডিম দিত। কৃষক এবং তার স্ত্রী প্রতিদিন একটা করে সোনার ডিম পেতে পেতে একদিন তাদের মধ্যে অনেক লোভ তৈরি হলো, এবং তারা ঠিক করলেন প্রতিদিন একটা করে পাওয়ার দরকার কি, এই হাঁসটাকে কেটে ফেলে আমরা একবারই সবগুলো ডিম বের করে নিই। যেরকম কথা সেরকম কাজ, তারা হাঁসটাকে কেটে ফেললেন এবং আফসোস, ভেতর থেকে আর কোনো ডিম পাওয়া গেল না। তাহলে কি হলো? আমাদের এফিসিয়েন্সি ছিল, কিন্তু আমরা বেশি কিছু পেতে গিয়ে পুরো সুযোগটাই হারিয়ে ফেললাম। এখন আমার হাঁসও নেই, আমার আর সোনার ডিম পাওয়ার সুযোগও নেই। লেখক বললেন, আমরা বেশিরভাগ সময় এফিসিয়েন্সি পার্সু করতে গিয়ে এই ভুলটা করি। আমরা বেশি বেশি রেজাল্ট বের করতে যাই এবং আলটিমেটলি মানুষটাকে হারিয়ে ফেলি, প্রতিষ্ঠানটাকে হারিয়ে ফেলি, এবং আমরা আর রেজাল্ট বের করতে পারি না। লেখক বলেছেন, আমরা যখন কন্টিনিউয়াসলি রেজাল্ট বের করতে থাকবো, তখন সেটা হবে ইফেক্টিভনেস। আমরা একজন ইফেক্টিভ লিডার তৈরি করতে হলে আমাদের একজন ইন্টারডিপেন্ডেন্স পর্যায়ে পৌঁছা ম্যাচুরিটির আমাদের লিডার প্রয়োজন। এবং সেজন্য তিনি 7 হ্যাবিটসকে যখন ভাগ করেছেন, উনি ৩টা স্তরের কথা বলে দিয়েছেন। প্রথম স্তরটা হচ্ছে ডিপেন্ডেন্স, যেখান থেকে আমাদের যাত্রা শুরু, এবং আমরা যে যেখানে যেভাবেই জন্মেছি, যেভাবেই বেড়ে উঠেছি, আমাদের মধ্যে খানিকটা ডিপেন্ডেন্স থাকাটা খুবই স্বাভাবিক। আমরা কেউ সুপার হিউম্যান না যে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। লেখক বলছেন, দ্যাটস পারফেক্টলি ওকে। ডিপেন্ডেন্স থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে স্বীকার করতে হবে যে আমি এই ক্ষেত্রে ডিপেন্ডেন্স আচরণ করি। তাহলে ডিপেন্ডেন্স থেকে আমার জার্নিটা শুরু হবে কিসের? ইন্ডিপেন্ডেন্সের। ঠিক যেমন আমরা ছোটবেলায় হামাগুড়ি দেওয়া থেকে আস্তে আস্তে হাঁটতে শিখেছি। তারপর একসময় যখন আমরা ইন্ডিপেন্ডেন্সকে পেয়ে যাব, তখন আমরা হাঁটা থেকে দৌড়ানো শুরু করব। তখন আমরা ইন্ডিপেন্ডেন্স থেকে ইন্টারডিপেন্ডেন্সের পথে যাত্রা শুরু করব। এবং এই যে ৩টা লেয়ার, ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স এবং ইন্টারডিপেন্ডেন্স, এর মধ্যে কিন্তু ৬টা হ্যাবিট লুকিয়ে আছে। তাহলে আমরা ৬টা হ্যাবিটকে মূলত ২টা ভাগে ভাগ করে ফেলছি। ডিপেন্ডেন্স থেকে ইন্ডিপেন্ডেন্সের মধ্যে ৩টা হ্যাবিট, আর ডিপেন্ডেন্স থেকে ইন্টারডিপেন্ডেন্সের মধ্যে ৩টা হ্যাবিট। এই হচ্ছে মোট ৬টা হ্যাবিট। আপনারা নিশ্চয়ই জানতে চান যে প্রথম ৩টা হ্যাবিট কোনগুলো, যেটা ডিপেন্ডেন্স থেকে ইন্ডিপেন্ডেন্সের মধ্যে কাজ করে। হ্যাবিট নাম্বার 1, 2 এবং 3। চলুন আমরা এক নজরে দ্রুত এটা একটু দেখে আসি। হ্যাবিট 1 মানে হচ্ছে প্রোঅ্যাক্টিভনেস। কি, আমরা একটু পর আলাপ করব। হ্যাবিট 2 হচ্ছে বিগিন উইথ এন্ড ইন মাইন্ড, অর্থাৎ আমরা যখন কোনো কিছু করব, তখন আমরা শেষটার কথা মাথায় রেখে করব। আমি জানি যারা প্রথমবার এগুলো শুনছেন আপনাদের একটু খটকা লাগছে। আমি আপনাদেরকে একটু ধৈর্য ধরতে বলবো। আমরা এগুলো সবই আরেকটু ডিটেইল করে আলোচনা করব, যাতে আপনারা যখন বইটা নিজে হাতে পড়বেন আপনাদের কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। আর হ্যাবিট 3 হচ্ছে পুট ফার্স্ট থিং ফার্স্ট, অর্থাৎ যেটা আগে করা উচিত আমরা সেই কাজটাই করব। সো আশা করি আপনারা বইটা আপনাদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট ক্রিয়েট করবে। নিচের ডেসক্রিপশন সেকশনে বইটার লিঙ্ক দেওয়া আছে, আপনার বইটা সংগ্রহ করবেন। খুব প্রাঞ্জল সহজ ইংরেজি ভাষায় লেখা আছে, বেশ কিছু বাংলা অনুবাদ আছে, সেগুলোর লিঙ্কও আমরা দিয়ে দিব। কিন্তু আমি সবসময় সাজেস্ট করি একটু বেশিও যদি দাম হয়, তবু আপনি অরিজিনাল ইংলিশটা পড়বেন। কারণ স্টিফেন কোভি পৃথিবীতে বেঁচে নাই, তিনি কিন্তু আপনার কাছে এই লেখার মধ্য দিয়েই শুধু পৌঁছাতে পারবেন। আমি কি করেছি? আমি স্টিফেন কোভেকে 7 হ্যাবিটসকে আপনাদের সামনে শুধু পরিচয় করেছি, এর মধ্য দিয়ে কিন্তু আপনি 7 হ্যাবিটস শিখেননি। আমি আরো একবার কশন দিয়ে দিচ্ছি, আপনারা যদি মনে করেন 7 হ্যাবিটস আপনি শিখে ফেলেছেন, আপনি বিরাট বড় দ্বন্দ্বের মধ্যে চলে যাবে, আপনি অনেক বড় ভুল করবেন। আমরা কিছুই শিখিনি, আমাদেরকে আরো শিখতে হবে। বইটা আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, পড়বেন, শিখবেন, কমেন্টে লিখবেন। আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারবেন, রকমারির সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ হয়ে যাবে। আমি যদি 7 হ্যাবিটস নিয়ে আর কোনো হেল্প করতে পারি, আমি সেটা করবো ইনশাল্লাহ। প্যাশন, মিশন, প্রফেশন এবং ভকেশন যেই জায়গায় এসে একত্রিত হয়েছে, সেই অংশটুকুর নাম হচ্ছে ইকিগাই। মূলত আমাদের জীবনে ইকিগাই নেই জন্যই আমরা আসলে এত বেশি অসুখী। আপনি যদি আপনার ইকিগাই খুঁজে পেতে চান, তাহলে আপনাকে আজকে থেকে নিজের সাথে নিজের অন্তত 30 মিনিট করে সময় দিতে হবে। আজকের বইয়ের নাম হচ্ছে ইকিগাই। বইটা আসলে অনেক সময় অনেকে পড়তে গেলে বোরিং মনে করেন, কিন্তু আমার কাছে বইটা অনেক ভালো লাগে।
এবং এই বইয়ের ভেতর থেকে আমরা বেশ কিছু জিনিস আজকে শিখে ফেলবো, যেটা কিনা ইভেন আজকে থেকেও আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ। এই বইটার নাম হচ্ছে ইকিগাই, এবং আপনারা জানেন ইকিগাই একটা জাপানিজ শব্দ। ইকি শব্দের অর্থ হচ্ছে জীবন, আর গাই শব্দের অর্থ কতকটা উদ্দেশ্য, লক্ষ্য, মূল ব্যাপার এরকম কিছু বোঝায়। অর্থাৎ ইকিগাই শব্দ দুটোকে একসঙ্গে করলে দাঁড়ায় জীবনের লক্ষ্য বা জীবনের উদ্দেশ্য। লেখক বইয়ের ভিতরে বলেছেন, হোয়াই আই ওয়াক আপ ইন দ্য মর্নিং। আমি সকালবেলা কেন উঠি? সকালবেলা তো আমরা প্রতিদিনই উঠি, কিন্তু ওঠার জন্য আমি কি এক্সাইটেড বোধ করি? এই জায়গাতে আমি আপনাদেরকে একটা বিশেষ প্রশ্ন করব, যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন। আপনি যখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠেন, আপনি কি একটা নতুন দিনের জন্য এক্সাইটেড বোধ করেন? আমি কিন্তু অনেক মানুষের সাথে মিশে দেখেছি, তারা প্রতিদিন সকালটাকে একটা এক্সাইটিং সকাল হিসেবে নেন না। সেই গদবাঁধা জীবন, অফিস, কাজ, ব্যবসা, সন্তান মানুষ করা, এইরকম ভাবে যখন আমরা জীবনকে দেখি, তখন আসলে আমরা জীবনের ইকিগাইটা হারিয়ে ফেলি। আর যখন আমরা প্রতিদিন সকালে উঠি একটা বড় উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে, তখন আসলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়, দিনটা এক্সাইটিং হয়, এবং আমরা জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য খুঁজে পাই। এক কথায় জীবনের ইকিগাই খুঁজে পাই। এই বইটির লেখক মূলত দুজন, হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস মিরায়েস। হেক্টর গার্সিয়া মূলত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি কিনা 2004 সালের দিকে কাজের সুবাদে জাপানে চলে যান, এবং সেখানে গিয়ে তিনি ঘুরতে ঘুরতে একসময় জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জে পৌঁছে যান। আপনারা হয়তো অনেকেই জানেন, ওকিনাওয়া দ্বীপপুঞ্জের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানকার মানুষরা অনেক দিন বাঁচেন। সাধারণত তাদের আয়ু হয় 100 বছরের উপরে। যদিও বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান এবং অনেক কিছুর উন্নতির সাথে সাথে আমাদের ওভারঅল অ্যাভারেজ এজ বেড়ে গেছে, তারপরও আজকে থেকে 10, 15, 20 বছর আগেই, কিংবা তারও আগে থেকে, অ্যাভারেজে 100 বছরের বেশি মানুষ পৃথিবীর কোনো অঞ্চলে যদি ডেন্সিটিতে পাওয়া যায়, তাহলে সেটা জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জে। এবং এটা নিয়ে বিভিন্ন সময় চিকিৎসা বিজ্ঞান, মনোবিজ্ঞানীদের একটা আকর্ষণের জায়গা ছিল, এবং তারা বিভিন্ন রিসার্চ করছিলেন। হেক্টর গার্সিয়াও সেরকম একটা রিসার্চের অংশ হিসেবে ওকিনাওয়া দ্বীপে বারবার করে গেলেন। সেখানকার মানুষ, জীবনযাত্রা, তারা কিভাবে চলেন ফিরেন, কি খান, তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি, সেগুলো তিনি জানার এবং বোঝার চেষ্টা করলেন, এবং অবশ্যই একটা বিশাল বড় জ্ঞান তিনি অর্জন করে ফেললেন। কিন্তু হেক্টর খুব ভালো লেখক ছিলেন না। সেজন্য তিনি খুঁজছিলেন যে একজন ভালো সাহিত্যিক, যিনি এইটাকে লেখার কলমের ভিতরে নিয়ে আসবেন, এবং এক পর্যায়ে ফ্রান্সিস মিরায়েসের সঙ্গে তার দেখা হয়, এবং তারা দুজন মিলে বইটা লিখে ফেলেন। চলুন আমরা আস্তে আস্তে জানতে শুরু করি ইকিগাই জিনিসটা আসলে কি, এবং আমরা কিভাবে আমাদের জীবনে ইকিগাই খুঁজে পেতে পারি। ইকিগাই মূলত একটা কনসেপ্ট, যেখানে আমরা একসাথে আমাদের জীবনের অনেকগুলো পার্টকে পেয়ে যাই, এবং সেগুলো একত্রিত হয়ে আলটিমেটলি আমরা জীবনে কি করতে চাই বা জীবনে কোথায় পৌঁছতে চাই, সেটার একটা নির্দেশনা খুঁজে পাই। ইকিগাইয়ের চারটা আপনারা যদি দেখেন, তাহলে এখানে মূলত চারটা জিনিস খুঁজে পাবেন। সেগুলো সবই আমাদের সাথে রিলেটেড। কিছু কিছু কাজ থাকে যেগুলো করতে আমরা খুব ভালোবাসি, অর্থাৎ টাকা পয়সার তোয়াক্কা না করে শখের বশে হলেও সেই কাজগুলো আমরা করতে পারি। দ্বিতীয় আরেক ধরনের কাজ আছে, যে কাজগুলো আমরা ভালো পারি, অর্থাৎ আইদার আমরা মেধাবী, অথবা আমরা দক্ষতা অর্জন করেছি ওই কাজগুলো পারার জন্য, এবং এই দক্ষতা এবং মেধার কারণে ওভার দ্য টাইম আমরা প্রমাণ করে ফেলেছি এই কাজগুলো আমরা ভালো পারি। এর পরের একটা বড় অংশ হচ্ছে পৃথিবী আপনার কাছে কি চায়, অর্থাৎ আমরা পৃথিবীতে বেঁচে থাকি, পৃথিবীর প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, এবং আমাদের কাজের মাধ্যমে পৃথিবীর সেই নিডকে আমরা পূরণ করতে পারি, সেই কাজগুলো। আর চতুর্থ কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যেগুলো করার বিনিময়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। অর্থাৎ সব কাজ করলেই কিন্তু আমি তার বিনিময়ে অর্থ উপার্জন করতে পারি না, কিন্তু সেই সমস্ত কাজ আমাকে অর্থ দেয় যে কাজগুলো আসলে বাণিজ্যিকভাবে ভ্যালু জেনারেট করতে পারে, এবং সেগুলো আরো অনেক মানুষের প্রবলেম সলভ করে, এবং সেই প্রবলেম সলিউশনের মাধ্যমে সেটা একটা বিজনেসের ওনার হিসেবে, অথবা একজন চাকরিজীবী হিসেবে, অথবা অন্য কোনো প্রফেশনের অংশ হিসেবে আমি অর্থ উপার্জন করতে পারি। আমরা যদি চারটা এবার একটু ভালো করে দেখি, তাহলে আমরা পাই যে যে কাজগুলো আমরা করতে ভালোবাসি এবং যে কাজগুলো আমরা ভালো করতে পারি, সেটার সংমিশ্রণে একটা অংশ তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে প্যাশন। আবার অন্য অংশের দিকে তাকালে আমরা দেখতে পারি যে যে কাজগুলো আমরা করতে ভালোবাসি এবং পৃথিবী আমাদের কাছে যে কাজগুলো চায়, সেগুলোর সংমিশ্রণে যে অংশটুকু তৈরি হয়, সেটার নাম হচ্ছে মিশন। অন্যদিকে যে কাজগুলো আমরা ভালো পারি
এবং যে কাজগুলো আমাদের উপার্জনও তৈরি করে দিতে পারে সেই কাজগুলোকে আমরা ইকিগাইয়ের ভাষায় বলি প্রফেশন। এবং ফাইনালি যে কাজগুলো পৃথিবীর দরকার এবং আমরা সেগুলোর বিনিময়ে উপার্জন করতে পারি সেই কাজগুলোকে ইকিগাইয়ের ভাষায় বলা হয়েছে ভকেশন। তাহলে আমরা চারটা জিনিস থেকে চারটা সংমিশ্রণ তৈরি করেছি, আর এই চারটা সংমিশ্রণ প্যাশন, মিশন, প্রফেশন এবং ভকেশন যে জায়গায় এসে একত্রিত হয়েছে সেই অংশটুকুর নাম হচ্ছে ইকিগাই। এক কথায় বললে ইকিগাই হচ্ছে সেই সেন্টার জিনিসগুলো, যে কাজগুলো আপনি করতে ভালোবাসেন, যে কাজগুলো আপনি ভালো পারেন, যে কাজগুলো পৃথিবীর প্রয়োজনীয়তা মেটায় এবং যে কাজগুলো করার বিনিময়ে আপনি অর্থ উপার্জন করতে পারেন। আরো সংক্ষেপে বললে ইকিগাইয়ের সেন্টারটা হচ্ছে আপনার প্যাশন, আপনার মিশন, আপনার প্রফেশন এবং আপনার ভোকেশনের সংযোগস্থল। কেন আমরা ইকিগাই নিয়ে এত কথা বলছি? দেখুন, আমাদের ব্যস্ত জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের যেই সমস্ত কাজ করতে ভালো লাগে সেই কাজগুলো কিন্তু আমরা সবসময় করতে পারি না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সেই কাজগুলো আমাদের প্রফেশনের অংশ নয়। আবার যে কাজগুলো আমরা উপার্জনের জন্য করি অনেক ক্ষেত্রে সেই কাজগুলো আমরা পছন্দ করি না, অর্থাৎ আমাদের প্রফেশনটাকে আমরা আইদার ভালোবাসি না অথবা সেই কাজগুলো করতে আমাদের ভালো লাগে না। এজন্য আমাদের ডে টু ডে কাজ, অফিসিয়াল কিংবা ব্যবসায় একসময় আমাদের একঘেয়েমি চলে আসে। আবার আমাদের সবারই অন্তর্গতভাবে পৃথিবীকে কিছু দিতে ইচ্ছা করে, এবং যখন আমরা সেটা করতে যাই অনেক ক্ষেত্রেই সেটা আমাদের ভকেশন কিংবা আমাদের প্রফেশনের সাথে মেলে না। এভাবে একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের সারা দিনের যে ২৪ ঘন্টা সেটাকে আমরা বিচ্ছিন্নভাবে কিছুটা সময় আমার কি ভালো লাগে, কিছুটা সময় আমি কি ভালো পারি, কিছুটা সময় পৃথিবী আমার কাছে কি চায়, কিংবা কিছুটা সময়, অনেক ক্ষেত্রে অধিকাংশ সময় আমরা অর্থ উপার্জনের জন্য ব্যয় করি এবং আমাদের নিজেদের মধ্যে সারা দিন একটা ছোটাছুটি কাজ করে আমাদের মনের ভিতরে। এই অন্তর্দ্বন্দ্ব আমাদেরকে সুখী হওয়ার পথে বাধা দেয়। এই জায়গাটাতেই ইকিগাই মেইন রোল প্লে করে। আমরা যখন ওকিনাওয়া দ্বীপের মানুষজনের সম্পর্কে আরো একটু পরে জানতে পারবো, আমরা দেখব যে ছোটবেলা থেকেই তাদেরকে যে গড়ে তোলা হয়, তাদের সামাজিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সেটার ভিতরে তারা ইকিগাইকে একদম সেন্টারে জায়গা তৈরি করে দিয়েছে। এবং এই সেন্টারে থাকবার কারণে ওকিনাওয়া দ্বীপপুঞ্জের লোকজন নিজের অজান্তেই ইকিগাইয়ের মধ্যেই নিজের জীবনটাকে কাটিয়ে দেন এবং তার একটা সুখী দীর্ঘ জীবন পার করেন। আপনাদের অনেকের মনে হতে পারে যে আমরা দীর্ঘ জীবনের কথা বলছি, শতবর্ষী মানুষের কথা বলছি, সেটার সাথে আসলে ইকিগাইয়ের সম্পর্ক কি? আমরা একটু পরেই সে ব্যাপারে আলাপ করব। তার আগে আপনাদের কাছে একটা ছোট প্রশ্ন রেখে যেতে চাই। অর্থাৎ এই যে আমরা একটু আগে বললাম যে আমাদের কোন কাজটা ভালো লাগে, কোন কাজটা ভালো পারি, পৃথিবী আমাদের কাছে কোন কাজটা চায় এবং আমরা উপার্জনের জন্য কোন কাজগুলো করি, এই চারটা কাজের সংমিশ্রণ কি আপনাদের মধ্যে হয়? অথবা এই চারটা কাজের সংমিশ্রণ করতে গিয়ে আপনারা যখন বিভ্রান্ত হয়ে যান তখনই আমাদের মধ্যে অস্থিরতা, অশান্তি, বিভিন্ন রকমের স্ট্রেস অথবা ডিপ্রেশন ওগুলো আমাদের মধ্যে কাজ করতে শুরু করে। সো আপনারা যারা স্ট্রাগলটা বোধ করেন তারাও কমেন্টে লিখতে পারেন যে আপনাদের স্ট্রাগলটা কিরকম। মূলত আমাদের জীবনে ইকিগাই নেই জন্যই আমরা আসলে এত বেশি অসুখী। আজকের ডিসকাশনের শেষ পর্যায়ে আমরা ইকিগাই কিভাবে খুঁজে পাওয়া যায় সে ব্যাপারে খানিকটা আলোকপাত করব। ইকিগাই বইয়ের মূল মন্ত্র হচ্ছে জীবনকে হালকা করে ফেলা। জীবন হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার একটা অন্যরকম নিয়ামত আমাদের কাছে। এই জীবনটা আমাদের কাছে ভারী হতে পারে না। আপনাকে যদি আপনার মা বাবা, ভাই বোন কিংবা বন্ধু বান্ধবরা একটা গিফট দেয়, সেই গিফটটা কখনো আপনার কাছে ভারী হতে পারে? সত্যি সত্যি ভারী হলেও সেটা আপনি অনেক আনন্দের সাথেই তো বহন করবেন, তাই না? সৃষ্টিকর্তার দেয়া জীবনটা আমাদের কাছে অনেক উপকারী, অনেক মূল্যবান এবং আমরা এটাকে আমানত হিসেবে সবচেয়ে সেরা ব্যবহার করতে চাই। এবং সৃষ্টিকর্তার দেওয়া এই মূল্যবান উপহারটা একটা এত বড় আমানত, এটাকে আমরা অত্যন্ত যত্নের সাথে ব্যবহার করতে চাই। আর সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের জীবনের ইকিগাই খুঁজে বের করতে হবে, যেন আমরা আনন্দের সাথে একটা পরিপূর্ণ জীবন ধারণ করতে পারি এবং আনন্দ চিত্তে পরিপূর্ণ মনে আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করব যেন আপনারা খুব সহজেই আপনাদের জীবনের ইকিগাই খুঁজে পান। আপনারাও আমাদের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যায়ে আমরা আমাদের বৈঠকের পর্ব শেষ করছি। আগামী পর্বে আপনারা
কোন বই সম্পর্কে জানতে চান আমাদেরকে জানাবেন। তাছাড়া এই পর্ব আপনাদের কেমন লাগলো সেটাও আমাদেরকে জানাবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা যেখানে আছেন অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।